রুম থেকে বের হয়ে টেবিলে গিয়ে বসতেই চাচা বলল, কি ভাতিজা, হঠাৎ এত রেগে গেলে কেন? আমি মাথা নিচু করে বললাম, এই তো চাচা, এমনি একটু মজা করলাম। চাচি আম্মা সবাইকে খেতে বলে আমাকে বলল, রনি, তোর বড় বোনের জন্য একটা সম্বন্ধ এসেছিল, তুই একটু খোঁজ খবর নিয়ে দেখিস তো। চাচির বলা কথাটা শুনেই যেন আমার বুকের ভেতরে একটা মোচড় দিয়ে উঠল। হাত থেকে রুটিটা নিচে পড়ে গেল। মায়া আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে ইশারা করে বলল, সবকিছু ঠিক হয়ে যাবে। আর তোর আমাকে নিয়ে এত চিন্তা কেন? আম্মু আমার কাছে এসে বলল, কি হয়েছে বাবা তোর? টেবিলের নিচ থেকে রুটিটা নিতে গিয়ে দেখি মায়ের দেওয়া চিঠিটা সৎ বাবার পকেটে ভেসে আছে। হালকা করে দেখা যাচ্ছে আজকে পা, শুধু এই পর্যন্ত দেখতে পেলাম। মনে মনে আন্দাজ করে নিলাম হয়তো পার্কে ঘুরতে যেতে বলেছে। রুটিটা রেখে বললাম, আম্মু আমি আজকে কিছুই খাবো না, আমি হাসপাতালে যাব একটু। পেছন থেকে আমার সৎ বাবা ডেকে বলল, রনি এদিকে আসো তো একটু। কি আর করার, ভদ্রতার খাতিরে গিয়ে উনার সামনে দাঁড়ালাম। সৎ বাবা আমার হাতে 1000 টাকার একটা লম্বা নোট দিয়ে বলল, যাও এনজয় করো। আমি আর না দাঁড়িয়ে রুমে চলে যাচ্ছি। পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আম্মুজান হাসছে। রুমে গিয়ে পিস্তলে 2টো গুলি লোড করে নিলাম, আর একটা ছোট চাকু হাতে নিলাম। দরজা দিয়ে বের হতেই পেছন থেকে আম্মু বলল, তাড়াতাড়ি বাসায় আসবি, এত আড্ডা দিবি না কিন্তু। বাসা থেকে বের হয়ে কিছুটা দূরে যেতেই মনে হলো যেন কেউ আমার পিছু করছে। আমার জানা মতে আমার কোনো শত্রু নেই, তবে কে আবার আমার পিছু করবে? হয়তো এটা আমার মনের ভুল, তবে সন্দেহজনক মনে করে পেছনে তাকিয়ে কোনো কিছুই দেখতে পেলাম না। রিপনদের বাড়ির কাছে আসতেই অনেকগুলো ছেলে এসে আমাকে ধরে গাড়ির ভেতরে নিয়ে গিয়ে ইচ্ছামতো মারতে লাগলো। আমি যে কাউকে আটকিয়ে বলবো আমাকে মারার কারণ কি, সেই সময়টাও আমাকে দিল না। আমাকে প্রায় আধা ঘন্টা মারার পরে একটা ছেলে আমাকে উদ্দেশ্য করে বলল, তোরে এমনি এমনি মারি নাই, আমাদের টাকা দেওয়া হয়েছিল এজন্য মারলাম, আর তোকে তোর আপন জনেই মারতে বলেছে। ছি, এমন আত্মীয় স্বজন থাকার চেয়ে না থাকাই ভালো। এগুলো বলে ছেলেগুলো চলে গেল। আমি রাস্তার পাশে পড়ে আছি। হঠাৎ দেখি রিপন একটা লাঠি নিয়ে কোথায় যেন যাচ্ছে। আমি হাত দিয়ে ইশারা করলাম। রিপন আমাকে দূরে থেকে দেখে দৌড়ে এসে আমাকে ধরে বলল, বন্ধু তোর কি হয়েছে? আমি হাতে ইশারা করে বললাম, এখন আমি কিছু বলতে পারবো না, আমাকে আগে হাসপাতালে নিয়ে যা। আমার কথা মতো রিপন তাই করলো, কিন্তু আমি আর চোখ খুলে রাখতে পারলাম না। আপনা আপনি আমার চোখ বন্ধ হয়ে গেল। যখন আমার জ্ঞান ফিরলো তখন তাকিয়ে দেখি আমার পাশে মিতু আর রিপন বসে আছে। মিতু আমার দিকে এগিয়ে এসে বলল, তাহলে শেষমেশ তোর জ্ঞান ফিরলো? আমিও মজা করে বললাম, কেন, তুই কি চাইছিলি আমি মারা যাই? মিতু রাগী চেহারা নিয়ে বলল, কি হয়েছে, কাহিনী বলতো, আর এসব ফালতু কথা রাখ। রিপন আমার দিকে তাকিয়ে বলল, আমাদের এখানের ছেলে পেলে কি তোরে? আমি বললাম, আরে না রিপন, ওদের কি সেই সাহস আছে আমাকে মারার? এখানে কাহিনী তো কিছু আছেই, তা আমাকে খুঁজে বের করতে হবে। ও শিট, আমি তো ভুলেই গেছি। রিপন আমাকে একটা সাহায্য করতো। রিপন বলল, বল কি করতে হবে। আমি রিপনকে সবকিছু বুঝিয়ে পাঠিয়ে দিলাম। মিতু এবার আমার দিকে তাকিয়ে বলল, তোর কি হয়েছে সত্যি করে বলতো? আবার মায়া তো তোরে আবার? আমি হাসি দিয়ে বললাম, আমার কপালে সুখ নাই রে, সব শেষ হয়ে গেছে আমার। মিতু বলল, আরে কি হয়েছে বলবি তো? আমি বললাম, বললে কি তুই বিশ্বাস করবি বল? জানি বিশ্বাস করবি না, তাই বলেও লাভ নেই। মিতু বলল, আরে বল না, আর তোরে কে মারলো আমাকে শুধু একবার বল, পরে দেখ আমি কি করি। সকালে কি কি হয়েছিল আমি মিতুকে সব বুঝিয়ে বললাম। আমার কথা শুনে মিতু উল্টা হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। আমি রাগী চেহারা নিয়ে তাকিয়ে বললাম, মিতু। মিতু এবার হাসি থামিয়ে বলল, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি জানি তোর সৎ বাবাকে তোর পছন্দ নয়, শুধু তুই আন্টির কারণে কিছু বলিস না, তাই বলে তুই তোর ভালোবাসার নামে এসব উল্টাপাল্টা কথা বলতে পারলি? আমি জানি মায়া কতটা ভালো একটা মেয়ে, যে মেয়ে কিনা কোনো বাহিরের ছেলের সাথে কথাই বলে না, আবার সেই মেয়ে এসব করবে? তুই বললি আর আমি বিশ্বাস করে নিলাম। এটা তো হতে পারে না কোনোদিনই। আর তোর সৎ বাবা যিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, তার সম্পর্কে এসব কিভাবে বলতে পারলি? একটুও কি তোর মুখে বাঁধলো না? আমার মনে হয় কি তুই এক ঢিলে তুই পাখি মারতে চাস, তাই না? এখন মায়া তোকে পাত্তা দেয় না, আবার তোর সৎ বাবাকে তোর পছন্দ না, তাই দুজনকে একসাথে ফাঁদে ফেলে তুই মজা নিতে চাস। আমি যদি ভুল কিছু না বলি তাহলে এটাই হলো আসল সত্যি কথা। এই বলে মিতু কথা বলা বন্ধ করলো। আমি মিতুর দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বললাম, একটা কথা কি জানিস, বিপদের সময় সবাই পর হয়ে যায়, আজকে তুইও তা বুঝিয়ে দিলি। আমি যে তোর বেস্ট ফ্রেন্ড তার কোনো দামই নেই তোর কাছে। পকেট থেকে মানি ব্যাগ বের করে 1000 টাকা বেডের উপর রেখে বললাম, তোর হাসপাতালের বিল, আমি আসি, তুই ভালো থাকিস। এই বলে যে বেড থেকে উঠবো অমনি মিতু আমার হাত ধরে চোখ গরম করে বলল। তো এভরিওয়ান, মায়ের মৃত্যু গল্পের সম্পূর্ণ পর্ব আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে গেছে। ইউটিউব চ্যানেলের লিংক টিকটক বায়োতে দেওয়া আছে, অথবা ইউটিউবে গিয়ে রেদওয়ান অলওয়েজ অন ফায়ার লিখে সার্চ করলে তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি পেয়ে যাবা। তো যাও আর গল্পটি এনজয় করো।